যে জন আকাঙ্ক্ষার ভোট, শান্তিপূর্ণ ভোটের কথা আমি বলছিলাম আমার শিরোনামে। উৎসব মুখর একটা ভোট বলতে যা বোঝায়, সেই উৎসবের মুখরতা আমরা কিন্তু গোটা বাংলাদেশে এবার দেখেছি। এবং উৎসব হয়েছে, উৎসবের মতো কি আপনার কাছে মনে হয়নি? উৎসব মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে মানুষ ভোট দিতে গিয়েছে। আচ্ছা। ভোটকে ঘিরে যে ধরনের উৎসব মুখরতা আমরা অতীতে দেখেছি, মানে অনেক আমি আগে তো থেকে শুরু হয় যেটা। অনেকগুলি ভোট দেখেছি, সেই রকম উৎসব মুখরতা আমি দেখি নাই। আচ্ছা। ভোটকে ঘিরে অসম্ভব এক আনন্দময় পরিস্থিতি তৈরি হয়। ভোটকে ঘিরে কোনো শঙ্কা থাকে না, কোনো ভয় থাকে না। এই ভোটের আগের দিন পর্যন্ত মানুষ মনে করেছে যে ভোটটা হবে কি না, হলে কি হবে, কোনো গন্ডগোল হবে। এবং এই ভোটের শুরুতে একদম তফসিল ঘোষণার সাথে সাথে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন। এরপরে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে এবং একটা জাতীয় সংসদ নির্বাচন এত হত্যাকাণ্ড কি আগে হয়েছে, এটাও জিজ্ঞেস করতে হবে। ফলে উৎসব মুখরতার চাইতে আমার কাছে মনে হচ্ছে মানুষ চেয়েছে যে দ্রুত শান্তি আসুক, নিরাপত্তা আসুক, যেভাবে হোক একটা ভোট মানুষ হয়ে যায়। চেয়েছে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, অন্তত তার কাছে যাওয়া যাবে। আপনার এলাকায় আপনি একজন এমপি পেলে আপনি সেই এমপির কাছে গিয়ে বলতে পারবেন, আমি আপনাকে ভোট দিয়েছি, আমার নিরাপত্তা নাই কেন, আমি আপনাকে ভোট দিয়েছি, আমার এলাকাতে কেন আমি শান্তিতে থাকতে পারছি না, কিংবা আমি আপনাকে ভোট দিয়েছি, দেশ কেন ঠিক মতো চলছে না। কিন্তু এতদিন যারা দেশ চালিয়েছেন তাদের কাছে তো প্রবেশাধিকার সাধারণ মানুষের ছিল না এবং আগেও ছিল না। আপনি কি মনে করেন যে অতীতে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যে কোনো মানুষ গিয়ে দেখা করতে পেরেছে? উনি যখন শুধু গ্রামীণ ব্যাংকে ছিলেন অথবা উনি ওনার যে কাজগুলি করতেন, ওনার সঙ্গে কি সাধারণ মানুষের প্রবেশগম্যতা ছিল? কিংবা যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তাদের সঙ্গে যে কোনো সময় সাধারণ মানুষ দেখা করতে পারতো? এরা হচ্ছেন সমাজের এলিট ক্লাসের প্রতিনিধি, সমাজের এমন একটা ক্লাসের প্রতিনিধি যারা বিদেশিদের সাথে বেশি সময় কাটান বাংলাদেশিদের চাইতে, এবং তারা বিদেশিদের সঙ্গে বিদেশি ভাষায় কথা বলেন, বিদেশিদের সঙ্গে নানান কথাবার্তা বলে তাদের কাছ থেকে নানান ধরনের সুবিধাদি আনেন দেন, তাই না? এই যে সাধারণ গ্রামের কৃষক, সে কি কোনোদিন যেতে পারবে? এখনো যেতে পারবে? নির্বাচন কমিশন থেকে কিন্তু একজন এমপি যখন আসবে তার কাছে যেতে পারবে, গিয়ে বলবে আমার মেয়ের বিয়ে কয়টা টাকা দেন, চাইতে পারে তারা। এই যে চাইতে পারে, যেতে পারে, বলতে পারে, অন্তত ওই বাড়িতে গেলে 1 কাপ চা 2টা পাউরুটি স্লাইস দেয়। কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু আমাদের ব্যবসায়ীরা গত 18 মাসে সাক্ষাৎ পান নাই। তাহলে আপনি বলেন মানুষ এই জন্য ভোট দিয়েছে, এইখানেই মানুষের ভোট দিতে যাওয়ার প্রধান কারণ। আপনি বললেন যে তফসিলের পর থেকে একদম হাদি থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু আজকে নির্বাচন উপলক্ষে আমরা অনেক সহিংসতার যে ভয়টা পেয়েছিলাম, কেননা বলা হচ্ছিল প্রায় 50% নির্বাচনটা চেয়েছে। হ্যাঁ, 50% কেন্দ্র সহিংসতাপূর্ণ, এরকম একটা কথা যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ধরে নেওয়া হয়েছিল যে আজকে অনেক কিছু ঘটে যাবে, কিন্তু আমরা একটি মৃত্যুও তো দেখিনি নির্বাচনকে ঘিরে। না, সাধারণত ভোটের দিনে এরকম কর্মকাণ্ড কম হয় যদি ভোট ঠিক মতো হয়। যে ভোটগুলি ভালো হয়েছে বাংলাদেশে তখন এইরকমই হয়েছে, ভোটের দিন এরকম সহিংসতা হয় না। ভোটের সহিংসতা বেড়েছে যতই একটি দল বা একটি গোষ্ঠী ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছে। আঁকড়ে রাখতে চাইলে তখন তো মানুষ শক্তি প্রয়োগ করবে। আপনি যদি নিয়মের ভিতর দিয়ে যেতে না চান তাহলে তো অনিয়মের মাধ্যমে মানুষ ক্ষমতা আসতে চাইবে। সেই কারণে হয়েছিল। মানুষ কোনো যে অসুবিধা হয় না একটা বড় কারণ হচ্ছে মানুষ জানে যে অসুবিধা করলে ভোটটা হবে না, ভোটটা না হলে এর চেয়েও বড় অসুবিধার মধ্যে তাকে থাকতে হবে। বিশাল ক্রেডিটটা আসলে জনগণের কাছে যায়, অবশ্যই জনগণের জন্য। এবং যারা গন্ডগোল করতো তারাও 2 দিন অপেক্ষা করছে যে ভোটটা হয়ে যাক তারপরে গন্ডগোল করব। হ্যাঁ, আমি এটাই মনে করি, কারণ আমি বহু ভোট দেখেছি। আমি কিন্তু যখন ছোট্ট একদম তখন থেকে ভোট দেখি, মানে আমি 73-এর ভোট দেখেছি আমাদের, মানে মোটামুটি বাংলাদেশের শুরু থেকে আমি বাংলাদেশের শুরু থেকে ভোটগুলি দেখছি। আমি পত্রিকা পড়তে পারি আমার 73 সাল থেকে, আমি অনেক ছোট বয়সে পত্রিকা পড়তে পারি। তো আমি দেখেছি, পত্রিকা পড়েছি, টেলিভিশন দেখেছি, বাড়িতে টিভি ছিল। ফলে ভোটের রাত্রে সারা রাত ধরে ভোটের কথা বলে, এই ভোটগুলি দেখে দেখে এসেছি। আমি এরশাদের নির্বাচন দেখেছি, আগে থেকে ঠিক করে রাখা ভোট দেখেছি, সব দেখেছি আর কি। ফলে আমি মনে করি যে উৎসব মুখরতার চাইতে বেশি ছিল দায়িত্ব পালনের চেষ্টা। ভোটাররা গিয়েছেন, ভোট দিয়েছেন, নিরাপত্তা ছিল, নিরাপদ ছিল, ভোট দিয়ে তারা ফেরত এসেছেন। কিন্তু ভোটের পরে যে প্রবল, আমি দেখেছি একসময় আনন্দ হতো, ছেলেরা মেয়েরা সাজগোজ করে ধরেন ওই ভোটের বাকি অংশটুকু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় টেলিভিশন দেখার জন্য। আমরা সব খালাতো মামাতো ভাই বোনেরা একটা বাড়িতে এক হয়ে যেতাম, আমরা একসাথে টিভি দেখতাম, একসাথে সারা রাত খাওয়া দাওয়া করতাম। সেই উৎসবটাকে আসলে হারিয়ে গেছে। টেলিভিশন চলে এসেছে হাতের মুঠোয়, আমরা যার যার টিভি হাতে নিয়ে ঘুরি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আল মামুনুর রাসেল। আপনার কাছে একটু আসি, আপনার কাছে আসলে নির্বাচনটা কেমন ছিল? আমরা দুপুর 2টা পর্যন্ত 36,061টি কেন্দ্রে অংশগ্রহণমূলক যে ভোট, সেটা আমরা দেখেছি 47.91%। ধারণা করা হচ্ছে 50-এর আশপাশে ভোট কাস্ট হয়েছে, এরকমটা ধরে নেওয়া যায়। আপনি সামগ্রিকভাবে কেমন দেখলেন? আমি প্রথমত হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে যারা ঢাকার বাইরে ভোট দিতে চায়, সাপোজ হচ্ছে আমরা সবসময়, যেমন তুষার ভাই বললো যে ওনার উৎসবমুখর মনে হয়নি, কারণ গ্রামে ঈদ করা আর হচ্ছে ঢাকা শহরে ঈদ করা একটা পার্থক্য আছে। কারণ গ্রামে হচ্ছে যাওয়ার পথে যে একটা প্রস্তুতি, যাওয়ার যে প্রস্তুতি, যে একটা আনন্দ, সেই আনন্দটা যেতে যেতে এবং আস্তে আস্তে খুব আনন্দ, মানে জিনিসটা আরও বেশি মানে উপভোগ্য হয় আর কি। তো এই জন্য তুষার ভাই তো ঢাকায় ভোট দিয়েছে, আর আমি কালকে রাতের প্রায় 3টায় গিয়ে আমি ভোট দিয়ে আসি এলাকায়, আবার ব্যাক করেছি। আমার কাছে খুব উৎসব মুখর মনে হয়েছে। আপনি দেখেছেন বাংলাদেশে এভাবে ঈদের সময় যেভাবে মানুষ ট্রেনে ছাদের উপর
ছাদে এই মানে কথা বলতে বলতে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে যায়। তারপর লঞ্চগুলোতে আপনি মানুষের মধ্যে যে একটা দেখেছেন, আগ্রহ উদ্দীপনা দেখেছেন বা চিৎকার বা আনন্দ করার বিষয় দেখেছেন, এটা আসলে মানে নির্বাচনের সময় আমরা দেখতে পাই না। 17-18 বছর আমরা তো নির্বাচন দেখি নাই, ভালোভাবে নির্বাচনগুলো সেভাবে হয়নি। কিন্তু এবারের নির্বাচনটা আমি এলাকা যাওয়ার পরে আমি দেখেছি বিএনপি জামাত সবাই একসাথে আনন্দ করছে, ভোট দিতে যাচ্ছে। আমরা ভোট দিলাম, লাইনে থেকে ছবি তুলেছি, ভিডিও করেছি একে অপরের সাথে। আবার প্রত্যেকেই আপনি দেখবেন আজকে সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, প্রত্যেকে হাতের যে চিহ্নটা প্রত্যেকেই পোস্ট দিয়েছে। কেন? এই যে একটা আগ্রহ উদ্দীপনা ইতিপূর্বে কোনো নির্বাচনে আমি দেখি নাই। তারপরে দেখেন সহিংসতার বিষয়টা যেটা আসে, সহিংসতা কিন্তু প্রত্যেকটা নির্বাচনের দিন, আপনি যে সর্বশেষ 2024-এর নির্বাচনের দিন দেখেন প্রায় 12 জন হয়েছে। হ্যাঁ, এবং আমি যদি বলি যে হচ্ছে যে 3টা ভোট বাদ দিই, 2001 সাল এবং 1991 সালের যে নির্বাচন, 1991 সালের নির্বাচনে বলা হয়েছে সেটা খুব পার্টিসিপেটরি ইলেকশন ছিল। সেখানেও প্রায় আপনি 5 থেকে 10 জন এই করেছে, এটা কি বলে নিহত হয়েছে। এবং 2001 সালে 30 জন নিহত হয়েছে নির্বাচনের দিন। তো সুতরাং নির্বাচনের দিন এভাবে মানে বড় ধরনের সহিংসতা ছাড়া একটা নির্বাচন, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। হ্যাঁ, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি মনে করি এই যে আমরা তো বলি যে আপনি যে একটু আগে বললেন যে পার্সেন্টেজটা কত, 50 থেকে 55। আপনি যদি দেখেন আমাদের আপনি 91 ইলেকশন এবং 2001 ইলেকশন, পরবর্তী ইলেকশনগুলো আমি বাদ দিলাম, 91 এবং আপনি 2001 ইলেকশনগুলো যদি দেখেন, সেখানে যেমন 91 ইলেকশনে 55% ছিল ভোট, সেটা কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী একটা ইলেকশন। এবং আপনি 70 যে গণ অভ্যুত্থান, 69 যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা 70 যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট পড়েছে 60%। হ্যাঁ, তার মানে গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই যে যতগুলো ভোট হয়েছে, 2টা ভোট হয়েছে, 2টা ভোটেই কিন্তু 55 থেকে 60-এর মধ্যেই ছিল। তো সুতরাং এবারও কিন্তু 55% ছিল। এখন আপনি বলতে পারেন যে আসলে 55% কেন, আর একটু বেশি হতে পারতো। আপনি জানেন বাংলাদেশ আর একটা বড় দল যারা 50% এটা এখনো মানে 50 থেকে 55%, যদি এটা হয় এটাও কি মানে প্রত্যাশিত কিনা বা আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে? আমি আপনাকে বলেছি যে প্রথম কথা হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে যতগুলো আমরা দেখেছি এর মধ্যেই ছিল, কাছাকাছি 55 থেকে 60%-এর মধ্যে ছিল। এখন আপনি কথা হচ্ছে এবার একটু কম পড়েছে কেন, যদি কম ধরি আমি, তাহলে দেখেন একটা আওয়ামী লীগ বড় একটা রাজনৈতিক দল, তারা কিন্তু এবার ইলেকশন করে। এমনকি আমরা ক্যাম্পেইন শুনেছি, আমি যতজন আওয়ামী লীগের যাদের সাথে দেখা হয়েছে বা আমাদের কাজিন যারা আওয়ামী লীগ করে তাদেরকে জিজ্ঞেস করি, তারা কিন্তু ভোট দিতে চায় নাই। এবং তাদের স্ত্রীরা, আমার কাজিনের স্ত্রী হচ্ছে, আমরা বলেছে ভোট দিতে যাও, বলেছে আমার হাজবেন্ড নিষেধ করেছে, এই জন্য আমি যাবো না। হ্যাঁ, তার মানে আওয়ামী লীগের বড় একটা অংশ এই ভোটে কিন্তু অংশগ্রহণ করেনি, সেজন্য একটু কম পড়েছে। এবং আমি একটু আগেও একটা টিভি চ্যানেলে বলেছিলাম যে আমাদের যে বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিতে পারি না। কেমন সুযোগ সুবিধা দিতে পারি না? আমাদের ভোট কেন্দ্রগুলো বেশিরভাগ কিন্তু দোতলায়। তো শুধু একটা বয়স্ক মানুষ সে দোতলা উঠা তার জন্য খুব ডিফিকাল্ট। যদি তার জন্য আমরা একটা ফ্লেক্সিবল একটা জায়গা তার ভোটের ব্যবস্থা করতে, আমার দাদু ভোট দিতে পারেনি, বয়স্ক মানুষ তার পক্ষে সম্ভব না, কারণ স্কুলগুলো তো আর লিফট নেই যে আপনি উঠাবে কিভাবে। হ্যাঁ, তো সুতরাং যদি তাদের জন্য একটা ফ্লেক্সিবল জায়গা দেওয়া যেত, তাহলে বয়স্ক যারা ছিল তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারত। সুতরাং বয়স্কর একটা বিষয়। তার চেয়ে বড় কথা হচ্ছে মিডিয়া কর্মী, লক্ষাধিক মিডিয়া কর্মী আছে, আপনারা যারা আছেন, যারা বিভিন্ন এলাকায় ভোটার। হ্যাঁ, আমি একটু আগে মানে সন্ধ্যায় আমি একটা টিভি চ্যানেল ছিলাম জিটিভিতে, সেখানে যিনি উপস্থাপনাকে জিজ্ঞেস, উনি বলে যে ভাই আমার এলাকা যেটা আমার সম্ভব না সেখানে গিয়ে ভোট দেওয়া। তার মানে যদি পোস্টাল ব্যালটটা যদি মিডিয়া কর্মীদের জন্য করা হতো, সরকারি কর্মকর্তার জন্য যেভাবে করা হয়েছে, যদি মিডিয়া কর্মীদের করা হতো, তাহলে মিডিয়া কর্মীর একটা বড় একটা অংশ ভোটে অংশগ্রহণ করতো, তাহলে পার্সেন্টেজটা আরো বেড়ে যেত। তো সুতরাং যতটুকু হয়েছে এটাকে মানে অপর্যাপ্ত বলা যাবে না, আমি মনে করি পর্যাপ্ত হয়েছে এবং খুব পার্টিসিপেটরি হয়েছে এবং কি উৎসবমুখর পরিবেশে হয়েছে। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। আমি আপনার কাছে আসবো, মানে গতকাল রাতে বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছিল, সেটি প্রেক্ষাপটে আজকেও আমরা কিছু ঘটনা দেখেছি। ভোট শেষ হওয়ার আগে ফাঁকা রেজাল্ট, সেটা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের মতো ঘটনা দেখেছি। বরগুনায় রাতে রেজাল্ট পত্রে সই করানোর অভিযোগ আছে, এরকম প্রশ্নবিদ্ধ প্রিজাইডিং কর্মকর্তা কার্যক্রমে কোথাও কোথাও অ্যাকশন নেওয়া হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়নি। পুরো বিষয়গুলো আসলে কেমন দেখছেন? এগুলি অল্প বিস্তর হয়, তবে এইবার আমার মনে হয়েছে যে যেগুলি ধরা পড়েছে, কিন্তু অনেক হয়তো ধরা পড়ে নাই। এই যে অনেক ধরা পড়ে নাই, এই সংশয়টা থেকে যাবে, কেননা এই ঘটনাগুলি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। এবং শুধু তাই না, টাকা লেনদেনের বেশ কিছু বিষয়, মানে অনেক টাকা আবিষ্কৃত হয়েছে। এগুলি ধরেন 1টা বা 2টা আসনই হয়েছে বলে আমি অন্তত বিশ্বাস করি না, সব আসনই হয়েছে। অন্য আসনগুলি ধরা পড়ে নাই, আর কয়েকটাতে ধরা পড়েছে, এই আর কি। আমি মনে করি এই নির্বাচনে টাকার ব্যবহার ছিল, এবং টাকার ব্যবহার অনেক বেশি হয়েছে, এবং নির্বাচন কমিশন এখানে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন টাকার অবাধ লেনদেনকে বন্ধ করতে পারে নাই, এবং তারা এই ব্যাপারে খুব একটা সতর্ক ছিল না। বিভিন্ন সময় টকশোতে আমরা যেসব কথা বলেছি, বলার কয়েকদিন পরে তারা ব্যবস্থা নিয়েছেন, ওই কাজগুলি করেছেন। যেমন MFS এর লেনদেন কমিয়ে দেওয়া, এটা কিন্তু একেবারে আমার মনে আছে যে আমি বলেছিলাম
একটা টকশোর মধ্যে। এরকম অনেক কিছু রয়েছে যেগুলি তারা শুনে শুনে করেছেন, কিন্তু এই নির্বাচন কমিশনের নির্বাচনকে ঘিরে পরিকল্পনার জায়গাটা খুবই উইক ছিল, সেটা তাদের কাজের মধ্যে বোঝা গিয়েছে। যেমন তারা একবার মোবাইল ফোন বন্ধ করতে বলেছেন, একবার ছেড়ে দিয়েছেন। তারা সরকারকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে দিয়ে তারপরে বলেছেন এই সরকারি কর্মকর্তাদের কিন্তু শাস্তি হবে। শাস্তি তো ব্যবস্থা এইরকম যে তাদের এক ধরনের ডিলি সংশয়। ডালিং বা এক ধরনের দ্বৈত মানসিকতা, এই দিচ্ছি এই বন্ধ করছি, এই ছাড়ছি এই করছি, এই জিনিসগুলি নির্বাচনকে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের দুর্বল অবস্থানকে এক ধরনের বুঝিয়ে দিয়েছে আমাদেরকে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে নতিও স্বীকার করেছেন। নির্বাচন কমিশনের এই নতি স্বীকার আমার কাছে মনে হয়েছে এটাও প্রশ্ন করার মতো। এবং আপনার মনে আছে কিনা জানি না, ট্রান্সফার পোস্টিং নিয়ে একবার একটি দল দাবি করলো যে লটারি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লটারি করে এটা করতে হবে। তো তারা করলেন লটারি। তো এরকম সরকার কিন্তু লটারি করে তখন এই পোস্টিংগুলি দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে লটারি নিয়েও পরবর্তীতে তারা প্রশ্ন করেছে এবং অন্য প্রতিপক্ষের দল তারাও আসলে তারাও প্রশ্ন তুলেছেন। করেছে। ফলে আমার মনে হয় যে তাদের প্রোঅ্যাক্টিভ হওয়ার চাইতে তারা রিঅ্যাক্টিভ ছিলেন। লোকে গিয়ে কিছু বললে তারা 2 দিন 3 দিন পরে সিদ্ধান্ত নেন। তাদের নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের কাজের অভিনবত্ব কোথায়? আজকে যে বিভিন্ন জায়গায় সার্ভার ডাউন হয়েছিল ভোটার নাম্বার নিতে গিয়ে, এমনকি আমার যে আসন সেখানে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে ভোটার নাম্বার নেওয়ার জন্য, কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না। আচ্ছা। তারপরে একটা SMS পাঠিয়ে সেটা উদ্ধার করা হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, অধিকাংশ মানুষের কাছেই তারা এখন কিভাবে স্মার্টফোন ব্যবহার করে, তারা প্যাকেজ কিনে 500 মিনিট সাথে এত গিগা ইন্টারনেট। SMS কিন্তু লোকে কিনে না, কারণ এখন তারা হোয়াটসঅ্যাপ, ভাইবার এরকম নানান প্রযুক্তি ব্যবহার করে, যেটা দিয়ে তারা টেক্সট করে অন ইন্টারনেট, ভয়েস অন ইন্টারনেটও করে, কিন্তু এই মিনিট থেকে যায়, মিনিট খরচ হয় না। তো এই যে টেলিফোনের ব্যবহার, সবার তো স্মার্টফোন নাই, আর স্মার্টফোনের মধ্যে SMS নাই, ফলে সবাই অ্যাপ দিয়ে নামানোর চেষ্টা করছিল, ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করছিল, এবং সেইখানে সার্ভার ডাউন হয়েছিল। তো এই যে 1 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে, এটা আমি ধৈর্যশীল বলে। বহু মানুষ কিন্তু এটা হচ্ছে না, পরে তারা চলে গেছেন, বলছেন দরকার নেই আমি যাই। তো এই জিনিসগুলি তো ভালো হয় না। ওনাদের উচিত কি ছিল? ওনাদের উচিত ছিল এই যে ভোট কেন্দ্রে যাওয়ার পথে আমাদেরকে আটকে কেউ বলছে আপনার ভোটার নাম্বারটা আমি দিচ্ছি, অথবা অনেক লোকের জটলা হয়ে আছে কারণ তারা ভোটার নাম্বার নামাচ্ছেন, কিছু বুথ আছে বাইরে, এটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা যেত যদি শুধু লোকাল ডেটাটা একটা লোকাল ল্যাপটপে লোড করে ওই কেন্দ্রগুলিতে দেওয়া থাকতো। ওইখানে সার্চ দিলেই ভোটার নাম্বারটা বেরিয়ে আসতো, এনআইডি নাম্বার দিবেন বেরোয় আসবে। এখানে তো জালিয়াতির কিছু নাই, কারণ এনআইডি নাম্বারটা আসলে তো ছবির সাথে মিলতে হয়। তো ভোটার নাম্বারটা বের করার জন্য ইন্টারনেটে যাইতে হবে, গিয়েও এখানে করতে হবে। একটা পেন ড্রাইভ দিয়ে প্রত্যেক কেন্দ্রে ডেটাটা পাঠিয়ে দিলেও হতো, যে এখানে ডেটা আছে, তো আপনার নাম্বার দিলে চেক করে নিলে হতো। মানে খুব সাধারণ প্রযুক্তিকে অসাধারণ ছোট ছোট করতে গিয়ে বিষয়গুলো ছোট আসলে ছোট বিষয়কে তারা জটিল জটিল করেছে। করেছে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে তারা খুব সহজ এটা করতে পারতেন। হিসেবে আরেকটা আপনার- কাজ করেছেন, তারা ভোটার স্লিপ দেওয়াকে বন্ধ করে দিয়েছিলেন। অথচ আজকে কিন্তু সবাই ভোটার স্লিপ নিয়ে গিয়েছে, কারণ কেন্দ্রের সামনে ভোটার স্লিপটা দিয়েছে। আচ্ছা। এটা যদি 1 সপ্তাহ আগে দিত তাহলে কি হইতো? কোনো অসুবিধা হইতো না। কেন্দ্রের সামনে তো সবাই ভোটার স্লিপ দিল, তো এই ভোটার স্লিপ বাসায় দিলে কি হতো? এটাও তারা বন্ধ করেছেন। এরকম অনেক কিছু করতে গিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এরা জীবনে কোনদিন নির্বাচন করেন না, এটাই প্রথম। সেই হিসাবে আমরা তাদেরকে অনেক নাম্বার দিতে পারি, কারণ প্রথম পরীক্ষা আপনি যদি এত ভালো ফলাফল করে ফেলেন, অনেক নাম্বার পেয়ে যান, তাহলে আমরা ধরেন এটাকে আমরা পরে অসংখ্য ধন্যবাদ। আমি আমরা একটু- তাদেরকে বলতে পারি যে তারা ঠিক করেছে। অ্যাডভোকেট আলামুল রাসেল, আপনার কাছে একটু আসি। ভোটের পরিবেশ ভালো, এই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, এমন কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন আমরা অন্যদিকে আবার দেখেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কেন্দ্র দখল, প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে এনসিপির পক্ষ থেকে আসলে পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন তিনি অভিযোগ করেছেন এবং ইসির প্রতি আহ্বান জানিয়েছেন যেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়। জামাতের দিক থেকে যেটি বলা হয়েছে, কুমিল্লা 8, শরীয়তপুর 2, পটুয়াখালী 1 আসন সহ বেশ কয়েকটা আসনে কিছু ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং তারা ইসিকে অভিযোগ করেছে এবং বলেছেন যে এইসব কেন্দ্রে যাতে ভোট স্থগিত করা হয়, কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। ফলাফল যদি এসব আসনে যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে ইসি উপর কি সেই চাপটা আসলে প্রয়োগ করা যাবে, বা ইসি কি সেই ব্যবস্থাটা নিতে পারবে বা নেবে? আপনার কাছে কি মনে হয়? ওভারঅল এটা নিতে পারবে, হ্যাঁ, চাপও দেওয়া যাবে। আর হচ্ছে আমরা ইতিপূর্বে যত কমিশন দেখেছি, নির্বাচন কমিশন হচ্ছে সরকারি মানে একটি দলের প্রতি হেলে যেত, কিন্তু এবার নির্বাচন কমিশন আমরা যেটা দেখেছি, যে দিক থেকে একটু শক্ত অবস্থান দেখেছে, প্রতিবাদ দেখেছে, তারা কিন্তু সংশোধন করার চেষ্টা করেছে। এটা একটা ভালো সবাই দিক। তো দোষারোপ আপনি- করেছে যে ইলেকশন দুই কমিশন পক্ষই কখনো বিএনপির প্রতি হেলে যাচ্ছে, কখনো জামাতের প্রতি হেলে যখন যাচ্ছে। আমি যখন একটা ক্লেম করলাম, যখন আমার ক্লেমটা মেনে নিচ্ছে বিপরীত পক্ষ, হ্যাঁ, এই করছে যে না তাদের দিকে হেলে গিয়েছে, কিন্তু আপনি যখন ইকুয়েশনটা দেখবেন, আপনি প্রথমে যেমন হচ্ছে আপনি এই দ্বৈত নাগরিক ঋণ খেলাপি, এটা নিয়ে জামাতের এবং এনসিপির পক্ষ থেকে ব্যাপক এই করেছে যে ঋণ খেলাপি, কারণ বিএনপির সবচেয়ে বেশি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক ছিল। এটা নিয়ে পরবর্তীতে ইসি বাধ্য হয়, কারণ আপনি দেখেছেন ছাত্রদল যখন এটার রায় যেদিন হবে সেদিন ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করার চেষ্টা করেছে। তারপরে ইসি চিন্তা করলো নির্বাচনটা হওয়া উচিত, তারপরে এই সুযোগটা দিয়েছে। তখন কিন্তু
এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা একদিকে হেলে গিয়েছে। এরপরে আবার যখন আরপিও যখন সংশোধন করলো, জি। আরপিও সংশোধনে আপনি দেখবেন আরপিও সংশোধনের ক্ষেত্রে জোটভুক্ত হলে নিজস্ব প্রতীক নিয়ে এটা নিয়ে কিন্তু বিএনপি কিন্তু চিঠি দিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু তখনও জামাত এবং এনসিপিরা এটার পক্ষে ছিল। এই জন্য পরবর্তীতে কিন্তু ইসি কিন্তু তাদের পক্ষেরা এই দিয়েছে, তার মানে বিএনপি কেন অ্যাভয়েড করেছে, সেখানে বিএনপি বলেছে না ওদের প্রতি ওদিকে হেলে হেলে গিয়েছে। এবং কি আপনি দেখেছেন নির্বাচনের 2-3 দিন আগে হুট করে বলেছে যে 300 মিটার মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না। এটার জন্য কিন্তু একটা দল চুপ ছিল, বিএনপি কিন্তু চুপ ছিল এই ক্ষেত্রে, মানে কোনো কথা বলেনি। জামাত এবং কিন্তু NCP তারা জামাত এবং EC র কাছে এনসিপি এটা গিয়েছে। ব্যাপক ইসির কাছে গিয়েছে, পরে ইসি কি করলেন, এটা প্রতিবাদ থেকে জানিয়েছে। সরে আসলেন। তার মানে ইসি দেখেছেন যে দুই দিক থেকে, কারণ আপনি যখন ডান দিকে যাবেন বামরা বলবে আপনি ডানপন্থী, ডান দিকে বাম দিকে গেলে ডান্ডা বলে বামপন্থী, এমনই হবে। কিন্তু আগে আমরা কি দেখেছি, আগে দেখেছি সরকারি দল যেটা চাইবে সেটাই হতো, কিন্তু এবার ইসি এই জায়গা থেকে, এই জন্য কিন্তু এবার ইলেকশন হওয়ার পরে আজকে সারাদিনে আমরা কিন্তু বিকালের দিকে অনেক ভোট বর্জন হয়, আমরা দেখি প্রায় অর্ধেক আসনে ভোট বর্জন হয়, কিন্তু আমরা শুধু একটা আসনে দেখি, হাসনাতের আসনে শুধু ভোট বর্জন করেছে ট্রাক জি, মার্কা, ট্রাক। আর কেউ কিন্তু বর্জন করেনি। এবং কি আমরা বড় ধরনের এবং কোনো নির্বাচনে সব ভোট গ্রহণের পর থেকে হ্যাঁ, বর্জন এবং কি করেছে। বড় ধরনের বড় দল থেকে আপনি দেখেছেন বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, জামাত থেকে সাংবাদিক সম্মেলন, তারা কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া, কয়েকটা কেন্দ্র ছাড়া বা কয়েকটা আসন ছাড়া পুরো ওভারঅল বিষয় নিয়ে কিন্তু মানে কারচুপি হয়েছে বা একপাক্ষিক হয়েছে এমন কিছুই এখনো পর্যন্ত কিন্তু আমরা শুনি নাই। এখনো পর্যন্ত একটা উৎসবমুখর একটা বিষয় আছে। তার মানে আমি মনে করি এটা আমি তুষারের কাছে একমত যে টাকার যে ব্যাপারটা এটা কিন্তু ইসি কন্ট্রোল করতে পারে নাই। কারণ এটা কন্ট্রোল না করার পেছনে আরেকটা কারণ আছে, সেটি হচ্ছে আপনি পুলিশ কাজ করছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করতে হবে, কিন্তু ওই যে 5 আগস্টের যে একটা এটা রেস্টটা এখনো পর্যন্ত পুলিশের মধ্যে আছে। কাজ যদি পুলিশ যদি ভালো করে কাজ করতো তাহলে যে টাকার যে ব্যবহারটা এই ব্যবহারটা করা যেত। তো সুতরাং ওভারঅল আমার কাছে মনে হয়েছে এই নির্বাচন কমিশন অনেকটু ভালো করার চেষ্টা করেছে এবং এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা দল এটা গ্রহণ করে নিবে আমার বিশ্বাস। তুষার ভাই, আমি নির্বাচনে আমার একটি শিরোনামে বলছিলাম যে ভোটের পরিবেশে সন্তুষ্ট ইইউ এবং কমনওয়েলথের পর্যবেক্ষক দল, উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক এবার এসেছে, 540 জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসেছে। আমাদের গণমাধ্যমের ভূমিকা আসলে আপনি কেমন দেখেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখেছেন, এবং একটি ঘটনা বলছিলাম গোপালগঞ্জের 2-1টি কেন্দ্রের সেখানে সেনাবাহিনীর ভূমিকা। আমরা আমাদের ভোটে সন্তুষ্ট হলে সেটা ভালো ভোট। ইউর কি আসে যায় আমাদের দেশে ভোট হোক বা না হোক, আমাদের আসে যায় ইউ আমাদেরকে ভালো বলেছে। এটা অনেকটা এরকম না, এটা চৌপনিবেশিক দাসত্বের মানসিকতা। ইউ আমাদের ভোটকে ভালো বলেছে, ওরা ভালো বললে ভালো আর ওরা খারাপ বললে খারাপ। আমি একেবারে এইসব মতামতকে গুরুত্ব দিতে চাই না। ধরেন আমার পছন্দ হইল না ব্রিটেনের নির্বাচন, তাতে কিছু আসবে যাবে? ওরা এই যে ঔপনিবেশিক শাসন আমাদের উপর এতদিন চালাতে পেরেছে বললে, ওরা ভালো বললে আমাদের মনে হয় ওরে বাবা, এটা যে বিলাতি ব্যারিস্টার ডিগ্রির মতো আর কি, বিলাত থেকে ডিগ্রি আনলো এটা ভালো, এখানের উকিল ভালো না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওই এইগুলো আমি পাত্তাই দিই না, আমার কাছে মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত। ইউ সন্তুষ্ট হচ্ছে, ইউ ওদের দেশে গিয়া রিপোর্ট দিবে। কিন্তু এটা তো শুরু থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমাদের অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, তারা এসে পর্যবেক্ষণ করবে, বিষয়টাকে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে তখন দেখা এগুলো না চালু করেছিল পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ। আওয়ামী লীগ একসময় ভোট ঠিক করার জন্য বিদেশ থেকে লোকজন ধরে আনতো এবং এনে, আপনার মনে আছে কমনওয়েলথের মহাসচিব ফ্রেডেরিক নিনিয়ান, উনি এসে আলাপ করে, উনি ভোট দেখে। তারপরে আওয়ামী লীগ কি করলো, ভোটে দারুণ দারুণ কারচুপি করলো। তখন ইউ কোথায় ছিল, এইসব লোকজন কোথায় ছিল যখন কারচুপি হয়েছে? বিদেশিরা কি বললো না বললো এটা আমি একদমই মাথা ঘামাই না। আমার সবসময় মনে হয় আমার ভোট আমি দিয়েছি, আমার সাধারণ জনগণ যারা আমার মতোই তারা দিয়েছেন। আমরা যদি বুঝি এটা ভালো তাহলে ভালো। আপনি বলেন তো কাচ্চি বিরিয়ানি খেয়ে আমি যদি বলি বিরিয়ানি ভালো হয়েছে তাইলেই ভালো। এখন ফ্রেডেরিক নিনিয়ান খায় যদি বলে ভালো, তাতে কি আসে? যেন জীবনে কাচ্চি খাইছে? ভাইয়া, যেহেতু এই অংশ একটু ছোট ছোট করে নেই, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বলেছেন যে বাংলাদেশ এবার গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, গন্তব্যেও পৌঁছাবে বলে মন্তব্য করেছেন। আপনার কাছে বিষয়টা কেমন? এই যে একটা গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, গণতন্ত্রের ট্রেন কেন, জাহাজ না কেন, বাস না কেন? এই মেটাফোর, মানে এই যে মেটাফোরিক বক্তব্য, আমরা কি গণতন্ত্রের পথে আগাচ্ছি কিনা, মানে না, যে গণতন্ত্রের পথে তো ভোটটা আমরা, হলো গণতন্ত্রের পথে আগানোর একটাই উপায় নির্বাচন। জি। নির্বাচন ছাড়া আর কোন পথ আছে ট্রেনে উঠার? মানে গণতন্ত্রের ট্রেনে উঠে গিয়েছে এইসব বলার আমি কোনো যুক্তি দেখি না। আমি ট্রেনে উঠেছি না বাসে উঠেছি তাতে কিছুই আসা যায় না যদি ট্রেনটা লাইনচ্যুত হয়, বাসটা যদি গাথার মধ্যে পড়ে, না গর্তের মধ্যে পড়ে যায়। আমি এখন একটু জেনজি ভাষায় কথা বলি, মানে গাথার মধ্যে পড়লে পরে এই বাস দিয়ে আমার কি হইব? কিচ্ছু হইতো না, তাই না? বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠছে, ট্রেনের ছাদের উপরে সবচেয়ে বেশি কোন দেশের লোক উঠে? মেট্রো রেলে ছাদে উঠে বসছিল। তো এইসব না বলে বরং বলা দরকার আমরা একটা ভালো ভোট দিয়েছি এবং গণতন্ত্র সামনের দিকে যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের। গণতন্ত্রের সুষ্ঠু নির্বাচনে, আচ্ছা আমার সময় রেল একেবারে লাইনের কম, পাশে না হলে দাঁড়িয়েছিল, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। এইসব শুনলেই না আমার মেজাজ খারাপ অ্যাডভোকেট হয়। আলমামুল এই রাসেল, বক্তব্য না জি। যত নির্বাচন হয়েছে আমি সব জায়গায় শুনেছি গণতন্ত্রের ট্রেনে উঠে গিয়েছে। কিন্তু সেই ট্রেন আসলে গন্তব্যে পৌঁছায় কিনা সেটি আপনার কাছে কি মনে হয়? গন্তব্যে পৌঁছানোর দিকে কি আমরা এগোচ্ছি? ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক মানে আপনি গণতন্ত্রের শালীনতা রাস্তায় হেঁটে অটুট গেলে কি থাকে, হয়?
শালীনতা যাতে অটুট থেকে সেই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আপনার কাছে মনে হয় আমাদের যারা এবারের ক্যান্ডিডেট তারা সেই শালীনতাটুকু বজায় রাখবেন? উনি তো অনেকগুলো কথা বলেছেন, হ্যাঁ, মানে বলা হয় যে সকল তথ্য তত্ত্ব হয় না, যখন ইতিহাসবিদ যে তথ্যটাকে নিবে সেটাই তত্ত্ব হয়। এখন উনি তো অনেকগুলো কথা বলেছেন, কথার মধ্যে আপনি একটা লাইনকে নিয়ে আসছেন যে গণতন্ত্রের ট্রেনে উঠেছেন। হ্যাঁ, এটাকে আমি এই নেগেটিভলি দেখি না, আমি মনে করি গণতন্ত্রের ট্রেনে উঠেছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি ট্রেনে উঠলাম, ট্রেনটা যদি অ্যাক্সিডেন্ট করে বা আমি যদি পড়ে যাই, এই চিন্তা করে আপনি কি গাড়িতে উঠবেন না? 91 সালে আপনি গাড়িতে ট্রেনে উঠবেন, করতে পারে নাই? পড়েছেন তো, না, সব পড়ে নির্বাচনের আগে মানে ট্রেনে উঠেছে। না না মানে 91 সালে গণতন্ত্রের ট্রেন কিশোর ভাই, নাই, একবার উঠছিল। না না মানে তারপরে ট্রেনটা পড়ে যাবে, যায় নাই। পড়ে যাবে এই জন্য আমি উঠবো না, না, মানে উঠতে পড়ে দিতে যাবো হবে এই না। আশঙ্কা আছে। এইজন্যই বক্তব্য না, আমরা বলা সবসময় হয়। ট্রেনে উঠি, হ্যাঁ, উঠি। কিন্তু ট্রেনটাকে কোথায় মানে পৌঁছাই মানে আমার বা আমার পৌঁছাই মাথার মধ্যে কিনা? যদি এটা থাকে যে পড়ে যাবো এই জন্য আমি উঠবো না, কারণ এটা আপনি না। জন্মাননি আমি 91 সালে। না জন্মিয়েছিলাম, কোন কাছে? আচ্ছা। না ছোট ছিলাম বা জন্মিয়েছিলাম। আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে মানে আমি একটু আশাবাদী না, মানুষ আমি আর কি। প্রার্থীদের হ্যাঁ। শালীনতার কথা যেটি প্রধান উপদেষ্টা বলেছে, আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের ফলাফলের পরে সেই শালীনতাটা আসলে প্রার্থীরা বজায় রাখবে যদি পছন্দ না হয়? আমি এর আগেও এই প্রশ্নটা করছিলাম যে ভোটের ফলাফল হয়তো বা পছন্দ হলো না, আমার কাছে মনে হয় প্রাথমিক অবস্থায় একটু রিয়েক্ট করবে, কারণ মানুষ হচ্ছে যখন একটু কষ্ট পায় তখন মানুষ একটা রিয়েকশন দেখে, একটা আওয়াজ করে, চিৎকার দেয়। চিৎকার দাও এটা মানি না যে একটু এরপরে আপনি ভালো হয়ে যাবেন না। আমরা যখন একটু কষ্ট পাই তখন একটা আওয়াজ করি। আমরা কিন্তু এখন আপনি দেখেছেন, পর্যন্ত- জি। আপনি দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রথমে কিন্তু রিয়েকশন দিয়েছে যে ব্যালটটা কোথা থেকে পেয়েছে, নীলক্ষেত থেকে বানানো হয়েছে, এটা সেটা। পরবর্তীতে আবার কিন্তু হামিমরা তারা কিন্তু অভিনন্দন জানিয়েছে যে আমরা একসাথে কাজ করতে চাই। তার মানে প্রথম রিয়েকশনটাকে খারাপভাবে দেখার কিছু নাই, এটা কষ্টের থেকে হয়। তো সুতরাং যারা প্রার্থীরা হারবে তারা প্রথমে একটা রিয়েকশন দেবে, কিন্তু ইতিমধ্যে আমরা কিছু সিম্বল দেখতে পাচ্ছি। আপনি অলরেডি যেমন আপনার সুনামগঞ্জে যে শিশির মুনির হেরেছেন কিন্তু অভিনন্দন জানিয়েছেন জয়ী, তার প্রতিপক্ষকে, জি। এবং আপনার বগুড়ার যে দুপচাচিয়ার যে নূর মোহাম্মদ সে হেরেছেন এবং তার জয়ী প্রার্থীকে কিন্তু অভিনন্দন জানিয়েছে। তার মানে এটা শুরু হয়েছে। তো সুতরাং জি। 1 2 জন 3 4 জন যদি বলে এটাকে হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয় দুই পক্ষ আমি আশাবাদী মানুষ এই জন্য বলি যে ভালো কিছু হবে আর কি, আশা একেবারে করা যায়। ছোট করে একটু নিব, শেষ করতে বলেছে ভাবি। আমি তারপরে একটু জিজ্ঞেস করি যে কোনো পক্ষই এখন পর্যন্ত বলে নেই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারা বলছে যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ফলাফল ঠিক থাকে তাহলে তারা মেনে নেবে। মানে কারণ বিষয়টা ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত তো আপনি বলতে নির্বাচন পারছেন সুষ্ঠু না। আমরা তো হচ্ছে এর আগে দেখেছি যে ভোট গুনতে গিয়েও গন্ডগোল করা হয়েছে। তবে আমার কাছে একজন ভদ্রলোক কয়েকদিন আগে একটা ফলাফল পাঠিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন যে ফলাফলটা এরকম হবে এবং না হলে পরে যেন আমি তার সাথে কথা বলি। তো উনি আমাকে যেটা পাঠিয়েছিলেন, উনি বলেছিলেন যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিএনপি এবং জামাত হয়তো 140 120 অথবা 130 110 মানে এরকম থাকবে এবং বাকিরা কিছু সিট পাবে এবং এটা একটা হাং পার্লামেন্ট হবে এবং সেই হাং পার্লামেন্টে যে কোনো দলই সরকার গঠন করতে গেলে সাথে তার অন্য দলের সাপোর্ট নিয়ে সরকার গঠন করতে হবে। বাংলাদেশে এইবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসবে না কোনো দলের, এটা নাকি আগে থেকে ঠিক করা আছে। উনি এটা আমাকে লিখেছিলেন। আমি ওনার কথা বিশ্বাস করি নাই, কিন্তু এই জন্য বললাম যে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে ঘটনার মধ্যে অসংখ্য ধন্যবাদ। ঘটনার মধ্যে